সরাসরি আমাদের আরেক প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, মৃত যুবকের বাবা যে অভিযোগ করছেন যে সেই সময় চাইলে তিনি যাদের কাছে সাহায্য চেয়েছিলেন তারা কিন্তু তার ছেলের জীবন বাঁচাতে পারতেন, কিন্তু তারা কেউ সাহায্য করলেন না, অসহায়ভাবে তার ছেলের মৃত্যু হলো। একেবারে দেখো, এই গোটা বিষয়তে দুটো বিষয় সামনে আছে। এক হচ্ছে দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনা কেন ঘটলো সেটার যেমন তদন্ত একদিকে করা হচ্ছে, কার গাফিলতিতে এই ঘটনা ঘটলো সেটাও দেখা হচ্ছে। ইতিমধ্যে পরিবারের তরফে টালা থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে গাফিলতি বা অবহেলার জেরে মৃত্যু এটা কন্টেন্টে রাখা হয়েছে, অর্থাৎ কমপ্লেন কন্টেন্টে রাখা হয়েছে, রিটেন কমপ্লেন ইতিমধ্যে দায়ের করা হয়েছে। অন্যদিকে যেহেতু অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে টালা থানার তরফে একটি সুমোটো মামলা রুজু করা হয়েছে, আনন্যাচারাল ডেথ বা অস্বাভাবিক মৃত্যুর মামলা। দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যাদের মূলত গতকালকে রাত্রির থেকে আজকে সকাল পর্যন্ত ডিউটি থাকার কথা ছিল লিফটম্যান হিসেবে এবং সিকিউরিটি গার্ড হিসেবে, এবং তাদেরকে কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের ডিউটি ছিল কিনা, ডিউটি থাকতেও তারা কেন লিফট অপারেটর তারা কাজ করছিল না, এবং বেসমেন্টে যখন লিফটে এসে ধাক্কা খায় তখন সেই সময় লিফটের বাইরে যে গ্রিল ছিল সেখানে একটা লক ছিল, সেই লকের চাবি কেন খোলা হলো না বা সেই চাবি কার কাছে থাকতো। সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে তাদের বয়ান ইতিমধ্যে নেওয়া হচ্ছে। তো এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে দুটো বিষয় সামনে, যেটা পরিবারের তরফ থেকে বলা হচ্ছে, এক যে গতকালকেও কিন্তু এই লিফটটি প্রবলেমেটিক ছিল, তারপরেও কেন এই লিফটের সম্পর্কে অভিযোগ জানানো সত্ত্বেও সেটাকে কেন সার্ভিসিংয়ের জন্য বন্ধ করে রাখা হলো না, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে, যখন ঘটনাটি ঘটে ঘটনার সময় কেন লিফটম্যান ভেতরে ছিল না, যে অপারেট করে নিয়ে যেতে পারতো, কারণ ভেতরে যখনই দুর্ঘটনাটি ঘটে সেখানে ইলেকট্রিসিটি অফ হয়ে যায়। এবং তারপরে সবথেকে বড় যেখানে গাফিলতির প্রশ্ন, 1 থেকে 1.5 ঘন্টা এই লিফটের ভেতরে 3 জন আটকে থাকলো একই পরিবারের, তাদেরকে উদ্ধার করতে, এ ধরনের বদ্ধ পরিবেশ থেকে উদ্ধার করার ক্ষেত্রে যে গোল্ডেন আওয়ার থাকে যার মধ্যে এদেরকে বের করে আনলে প্রত্যেকে তারা বেঁচে ফিরতে পারতেন, সেই সময় কি ভূমিকা ছিল। পরিবারের বক্তব্য স্পষ্ট যে তারা সেখানে একেবারে দমদমে জয়পুর থেকে চলে আসেন, অথচ এখান থেকে কয়েক হাত দূরে আউটপোস্ট রয়েছে, এখানে সিআইএসএফ এর অর্থাৎ সেন্ট্রাল ফোর্স রয়েছে, এখানে একাধিক এক্সপার্টিস রয়েছে, তারা কেন এই লিফট থেকে এই 3 জনকে সঙ্গে সঙ্গে বার করতে পারলেন না। তাদেরকে সাজেশন দেওয়া হয়েছিল পরিবারের তরফ থেকে, তার বাবা যেটা স্টেটমেন্টে বলেছেন যে দমকলকে খবর দেওয়ার কথা বলা হয়েছিল, যারা এক্সপার্টিস এই ধরনের উদ্ধার কাজের ক্ষেত্রে বা এক্সট্রাকশনের কাজের ক্ষেত্রে, কেন তাদেরকে কাজে লাগানো হলো না। ফলত একাধিক গাফিলতি এখানে সামনে আছে, একাধিক বিষয় ইতিমধ্যে তা তদন্তের আওতায় আসবে পরবর্তী সময়। এবং ইতিমধ্যে জানিয়ে রাখি যে ময়না তদন্ত যে প্রক্রিয়া তা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে, দেহ আজকেই তুলে দেওয়া হবে, ফলত সেখান থেকে অনেকটা জানা সম্ভব হবে ময়না তদন্তের পরে যে কজ অফ ডেথ বা মৃত্যুর কারণ কি। পুলিশের সূত্র যেটা জানা যাচ্ছে, যখন দেহ উদ্ধার করা হয় তখন অরূপবাবুর লেফট সাইড অর্থাৎ দেহের বাঁদিকের অংশে বিভিন্ন জায়গাতে অ্যাব্রেশন বা কাটাছেঁড়ার দাগ সেখানে পাওয়া গেছে, ক্ষত সেখানে পাওয়া গেছে, সেটা কিভাবে আসলো এক। দ্বিতীয়ত হচ্ছে হৃদরোগ আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে, কিন্তু এক্স্যাক্টলি কি কারণ, কি কজ অফ ডেথ, গোটা বিষয়টি খতিয়ে দেখছে কিন্তু টালা থানার পুলিশ। এবং অবশ্যই এই গোটা গাফিলতির প্রশ্নে বারবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমরা প্রশ্ন করেছিলাম, তাদের বক্তব্য একটাই যে তারা সব বিষয় খতিয়ে দেখছেন। পিডব্লিউডি তাদেরই দেখার দায়িত্ব ছিল এই রক্ষণাবেক্ষণের কাজ, অর্থাৎ কোথাও না কোথাও দায় ঠেলাঠেলি হচ্ছে, এইটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন রোগীর পরিবার। ধন্যবাদ সুকান্ত। একাধিক প্রশ্ন এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে, একাধিক গাফিলতির অভিযোগ উঠছে, এবং ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি মৃত যুবকের ময়নাতদন্তের প্রক্রিয়া আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বলে জানা যাচ্ছে। আর এই ঘটনা নিয়ে অভয়ার মা কি বলছেন শুনুন। এটা তো এই যে দুর্ঘটনা নয়, এটা গাফিলতি, যে আরজিকর কর্তৃপক্ষের গাফিলতি। এটা তো আমি জানতাম আগে থেকেই, আমার মেয়ে অনেক কিছু আমাকে বলতো যে এটা হয় না, ওটা হয় না, এটা নেই, এটা নেই। এটা শুধু আরজিকর নয়, সমস্ত মেডিকেল কলেজগুলোতে রোগী পরিষেবার এই হাল। আরজিকরে সবচেয়ে বেশি, আরজিকরের এই দুর্নীতির জন্যই আমার মেয়েটা তার জীবন দিয়ে গেছে, তাকে বলি হতে হয়েছে। আমার এখানেই লড়াইটা, যে এই দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা। লিফটের পরিষেবা ঠিক নেই, তারপর যারা ওখানে যে যন্ত্রগুলো যেমন করতে হবে, কারো আলট্রাসোনোগ্রাফি করতে হবে, কারো মানে আর্থোস্কোপি মেশিন, কারো টেস্ট করতে, ওইসব থাকে না, ওইসব মেশিনগুলো যারা চালাবে সেই ব্যবস্থাটাই থাকে না। দুর্ঘটনার নেপথ্যে যে গাফিলতি আছে তা মানছেন অতীন ঘোষ, এবং ঘটনার পরেই তিনি ঘটনাস্থলে পৌঁছে যান। তিনি কি বলেছেন আপনাদের শোনাবো, একই সঙ্গে রাখবো সিপিএম এর কি বক্তব্য। কিছু ভুল বলেননি। পরিবারের তরফ থেকে যদি প্রশাসনিক ব্যর্থতা বলে থাকে, আরজি করে স্থানীয় প্রশাসনের এটা ব্যর্থতা, যেখানে অ্যাসিস্ট্যান্ট সুপার
যাদের ডিউটি আছে, যারা ঘুরে দেখবেন, পদস্থ অধিকার ঘুরে দেবেন। সিকিউরিটি যে কোম্পানি আছে তারও সুপারভাইজারের মাইনে সরকার থেকে দেওয়া হয়, সে সুপারভাইজারের দায়িত্ব ঘুরে দেখা। যে এজেন্সি যারা লিফট প্ল্যান সরবরাহ করছেন তাদেরও সুপারভাইজারের দায়িত্ব এগুলো ঘুরে দেখা। সব মিলিয়ে এই যে 3টে সেকশন আছে, এই 3টে সেকশনে ব্যর্থরায় এই দুর্ঘটনাটা ঘটেছে। ফলে এই 3টে সেকশনের বিরুদ্ধে উপযুক্ত কঠোর ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে, প্রশাসনকে দায় নিতে হবে। আমরা জানতে চাইব কোন এজেন্সি এখানে দায়িত্বে আছে সিকিউরিটিতে, কোন এজেন্সি লিফট প্ল্যানের দায়িত্বে আছে, তাদের সুপারভাইজারকে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা কর্তৃপক্ষ নিতে চলেছে। এটা আগামী সোমবারের মধ্যে মিটিং ডাকতে বলব, তাতে আমি জানতে চাইব। স্থানীয় প্রশাসনিক ব্যর্থতা, প্রপার সুপারভিশন থাকলে এই দুর্ঘটনা ঘটতো না। এখানে লক্ষ লক্ষ লোক ওপরে নিচে ওঠেন আর নামেন, তখন এরা যারা এখানে আছে গ্রামগঞ্জ থেকে আছে তারা বুঝে না কিভাবে লিফটকে অপারেট করতে হয়। তো তাদের জন্য তো সবাই লিফটম্যান যারা, তাকে তো এখানে থাকা দরকার, কেউ ছিল না। অতীন ঘোষ বলছেন যে এটা প্রশাসনিক গাফিলতি এবং তিনি একটি মিটিং ডাকবেন। আপনি তো এখানকার সিপিএম এর হয়ে দাঁড়াচ্ছেন এই বছর, এবার এই বিধানসভাতে কি বলবেন এই বক্তব্যকে? এইটা ওনারই গাফিলতি, উনি যা বলেছেন এদের ওনার গাফিলতি। ওনার কাজ হচ্ছে এখানে অপারেট করা, দেখাশোনা করা আমার হসপিটাল ঠিকভাবে চলছে কি না। এখানে তো অনেক কমপ্লেন আছে, যারা বাইরে থেকে লোকজন আছে তাদেরকে ভালোভাবে গাইড করা হয় না। কোথায় টিকিট হবে, কোথায় এক্স রে ডিপার্টমেন্ট আছে, কোথায় এসিজি হবে, এইটা কিচ্ছু জানে না, কিন্তু কেউ গাইড করার লোক নেই। আদালত যেটা বলেছিল পরিকাঠামোকে উন্নতি করার জন্যে, কিন্তু তারপরেও কোনো উন্নতি হয়নি। কলেজটা আরজিকর, তাহলে কোনটা পিডাব্লিউডির ব্যাপার, কোনটা কার ব্যাপার, সেই নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। কিন্তু কলেজটা যেহেতু আরজিকর মেডিকেল কলেজ, এবং আমরা বারবার যে কথাটা তুলেছিলাম সেটা হচ্ছে যে আরজিকর মেডিকেল কলেজের স্বাস্থ্য ব্যবস্থার যে চিত্র, সেই চিত্রের একটা পরিষ্কার জায়গা তৈরি করা প্রয়োজন আছে বলে আমরা মনে করেছিলাম। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে এমার্জেন্সি বিল্ডিংয়ে এমার্জেন্সি যে পরিষেবা দেওয়ার জন্য যে জায়গা, সেটা ট্রমার ভিতরে পুরোটা সম্ভব নয়। তাহলে স্বাভাবিকভাবেই এটা এমার্জেন্সিতে শিফট করা উচিত বলে এই মত আমরা বারবার রেখেছি। আরডিএ এবং স্টুডেন্ট বডির পক্ষ থেকে, আমরা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও সেই বক্তব্য রেখেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে 11 মাস অতিবাহিত হওয়ার পরও এমার্জেন্সি পরিষেবা খুলছে না। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের শুরু করে সমস্ত জুনিয়র ডাক্তারদের, ছাত্রছাত্রীদের আমরা বলবো, আহ্বান জানাবো, এর প্রতিবাদ জানানো উচিত। আরডিএ স্টুডেন্ট বডির পক্ষ থেকে দুপুর 2:30টার সময় আমরা এমএসবিবির সাথে দেখা করছি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং পরিবারের পাশে যা যা কর্তৃপক্ষ থেকে করা প্রয়োজন তার জন্য। এবং পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজের সহ বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসার যে গাফিলতির চিত্র বারবার উঠে এসছে, সেই জায়গাকে কেন্দ্র করে সিনিয়র চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, ছাত্রছাত্রী, রুগী, পরিবারজনকে সমস্তকে সাথে নিয়ে যা যা আশু প্রয়োজন সেই সমাধানের লক্ষ্যে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।